আসসালামু আলাইকুম। বাংলার গল্পঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হুমায়ূন আহমেদ রচিত সাজঘর গল্পটির তৃতীয় অংশ পড়ে শোনাব। লিনা যে স্কুলে পড়ায় তার নাম লিটল ফ্লাওয়ার্স, ইংরেজি স্কুল। খাজনার চেয়ে বাজনা বেশি, নানান কায়দা কানুন, সপ্তাহে সপ্তাহে পরীক্ষা, মাসে একবার আউটিং। আজ সে আউটিংয়ের দিন। লিনাকে ক্লাস 1-এর ছেলেমেয়েদের নিয়ে যেতে হবে সাভার স্মৃতিসৌধে। একটা মাইক্রোবাস জোগাড় করা হয়েছে। লিনার সঙ্গে যাচ্ছে অতসীদি, গেম টিচার। মাইক্রোবাসে উঠবার ঠিক আগ মুহূর্তে লিনা অতসীকে বলল, আমার না শরীরটা খুব খারাপ লাগছে অতসীদি। অতসী বলল, যেতে চাও না? না, শরীরটা খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে ফেইন্ট হয়ে যাব। অতসী বলল, তুমি কি কনসিভ করেছ নাকি? লিনা জবাব দিল, না। এইসব নিয়ে কথা বলতে ভালো লাগে না, অথচ বিবাহিত মেয়েরা কত স্বাভাবিকভাবেই না এসব নিয়ে আলাপ করে। লিনার মাঝে মাঝে মনে হয় তার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা আছে। তুমি এখন না গেলে বড় আপা খুব রাগ করবেন। শরীরটা খুব খারাপ লাগছে অতসীদি, তোমাকে দেখেই বুঝতে পারছি। দাঁড়াও, আপার সঙ্গে আলাপ করে আসি। লিনা ছায়ায় দাঁড়িয়ে রইল। বাচ্চাগুলি মাইক্রোবাসে উঠে বসে আছে, কোনো সাড়া শব্দ করছে না, যেন একদল রবট। ট্রেনিং দিয়ে দিয়ে এদের রবট বানিয়ে ফেলা হচ্ছে। হুকুম ছাড়া এরা মুখ খুলবে না। এর কোনো মানে হয় শিশুরা থাকবে শিশুদের মতো, হইচই করবে, মারামারি করবে, কাঁদবে, হাসবে। অতসী ফিরে এসে বলল, ব্যাপার সুবিধার না লিনা, বড় আপা খুব রেগে গেছে, তুমি যাও শুনে আসো। প্রিন্সিপাল জোবেদা আমিন সত্যি সত্যি রেগেছেন। লিনাকে ঢুকতে দেখে তিনি শুকনো গলায় বললেন, বসো। বলে টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। হ্যালো, প্রিন্সিপাল জোবেদা আমিন বলছি। এইসব কেজি স্কুলগুলির প্রধানরা বিচিত্র কারণে প্রিন্সিপাল পদবি নেন। কেজি স্কুলগুলিতে কোনো হেডমিস্ট্রেস নেই, সব প্রিন্সিপাল। এরা কথাবার্তা 70% ইংরেজি বলেন, অদ্ভুত ধরনের ইংরেজি। লিনা, জি আপা, আপনি এসব কি শুরু করেছেন বলুন তো? তেমন কিছু তো শুরু করিনি আপা, শরীরটা ভালো না, এটাই বলেছি। একটা অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ হবার পর আপনারা বলবেন শরীর খারাপ, তাহলে কি করে হবে বলুন? আর এই শরীর খারাপ ব্যাপারটাও তো নতুন না। 2 দিন পর পর শুনছি শরীর খারাপ। এভাবে তো আপনি মাস্টারি করতে পারবেন না। আপনি বরং অন্য কোনো প্রফেশন খুঁজে বের করুন যেখানে তেমন কাজকর্ম নেই। লিনা উঠে দাঁড়ালো। জবেদা আমিন ঝাঁঝালো গলায় বললেন, যাচ্ছেন কোথায়? বাসায় চলে যাব, শরীরটা ভালো লাগছে না। জবেদা আমিন কঠিন চোখে তাকিয়ে আছেন। লিনার খুব ইচ্ছে করছে বলে, আপনি কি আপা কখনো লক্ষ্য করেছেন যে আপনার গোঁফ আছে? গায়ের রং কালো বলে তেমন বোঝা যাচ্ছে না, ফর্সা হলে রোজ শেভ করতে হতো। কথাটা বলা হলো না। লিনা বাসায় চলে এলো। বাসায় এসে শরীর খারাপ ভাবটা কেন জানি কেটে গেল। সে বেনুর সঙ্গে খানিকক্ষণ গল্প করলো, খুকিকে গামলায় পানি দিয়ে গোসল করিয়ে দিল। দুপুরে দরজা জানলা বন্ধ করে খানিকক্ষণ ঘুমোলো। ঘুম ভাঙার পর মনে হলো আসিফ থাকলে বেশ হতো। 2 জন মিলে বিকেলে কোথাও বেড়াইতে যাওয়া যেত, মিরপুর বোটানিক্যাল গার্ডেন কিংবা বলদা গার্ডেন। আসিফকে আজকাল কাছেই পাওয়া যায় না। বেচারা চাকরির জন্য ব্যস্ত হয়ে সারাদিন ঘোরে, কথায় কথায় ঘোরে, কার কাছে যায় কে জানে। আজ অবশ্যই আসিফ চাকরির সন্ধানে ঘুরছিল না। সে চুপচাপ টেলিভিশন রিহার্সেলের রুমে বসেছিল। শেষ পর্যন্ত ঋণ পাত্রী লোকটির ক্ষুদ্র ভূমিকা নিতে সে রাজি হয়েছে। কৌতূহল থেকেই রাজি হয়েছে। দেখাই যাক না টিভি অভিনয় ব্যাপারটা কি। টেলিভিশন এখন অতি শক্তিশালী একটি মাধ্যম, একে উপেক্ষা করার প্রশ্নই ওঠে না। অভিনেতা অভিনেত্রীরা সবাই এসে গেছেন। আসিফ এদের কাউকে চিনতে পারছে না। তার ঘরে টিভি নেই, টিভি তারকারা তার কাছে অপরিচিত। প্রযোজক এলেন 5টার দিকে। মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, হাসি খুশি ধরনের মানুষ, ঘরে ঢুকে কি একটা রসিকতা করলেন। কেউ হাসল না। আসিফ কি করবে বুঝতে পারল না। এই ভদ্রলোক এখন মনে হচ্ছে তাকে চিনতে পারছেন না। একবার চোখে চোখ পড়ল, তিনি চোখ সরিয়ে নিলেন। সবাইকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে, আসিফ কোনো স্ক্রিপ্ট পেল না। ছোট দলের আর্টিস্টদের হয়তো স্ক্রিপ্ট দেওয়া হয় না,
কিন্তু সংলাপগুলি তো জানতে হবে। আসিফ উঠে দাঁড়ালো, বেশ খানিকটা দ্বিধা নিয়ে এগিয়ে গেল প্রযোজকের দিকে। প্রযোজক তাকে এইবার মনে হলো চিনতে পারলেন। হাসি মুখে বললেন, ভেরি সরি ভাই, একটা সমস্যা হয়েছে। আসিফ বলল, কি সমস্যা? লাস্ট মোমেন্টে নাটকে কিছু কাটছাট করা হয়েছে, 60 মিনিটের বেশি হয়ে যাচ্ছিল, কাজে বাধ্য হয়ে। আপনি ভাই কিছু মনে করবেন না, নেক্সট নাটকে দেখব আপনাকে একটা রোল দেওয়া যায় কিনা। আসিফের কান ঝাঝা করছে, সবাই তাকিয়ে আছে তার দিকে, সবার চোখে মুখে সহানুভূতির ছায়া। আসিফ বলল, আমি তাহলে যাই। প্রযোজক বললেন, বসুন না, চা খেয়ে যান, একটা রিডিং হবার পরপরই চা আসবে। আসিফ নিজের জায়গায় এসে বসলো। এরকম একটা পরিস্থিতিতে চট করে চলে যাওয়া যেমন মুশকিল, আবার বসে থাকাও মুশকিল। রিহার্সেল শুরু হয়েছে। রিহার্সেলের ধরনটা অদ্ভুত। সবাই নিজের নিজের জায়গায় বসে রিডিং পড়ে যাচ্ছে। এক একজনের পড়া হয়ে যাওয়া মাত্র সে পাশের জনের সঙ্গে গল্প করছে। মনে হচ্ছে পুরো নাটকটার ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। নিজের অংশটা হয়ে গেলে যেন দায়িত্ব শেষ। একজন অভিনেতা পড়ার মাঝখানে উঠে দাঁড়িয়ে বললেন, আমি তো ভাই আর থাকতে পারছি না, জরুরি অ্যাপয়েন্টমেন্ট। প্রযোজক তাকে রাখতে চেষ্টা করছেন, তিনি রাজি হচ্ছেন না। আসিফ মনে মনে ভাবল, অতটা অনাগ্রহ নিয়ে এরা নাটক কেন করে? তার মনটাই খারাপ হয়ে গেল। বদরু ভাই রাগী গলায় বললেন, এইসব তুমি কি বলছো? লীনা আসবে না মানে? এর মানেটা কি? আসিফ বলল, লীনার শরীরটা ভালো না, কয়দিন ধরে শরীর খারাপ যাচ্ছে। কালই তো দেখলাম ভালো। বাইরে থেকে ভালো মনে হয়েছে, আসলে ভালো না। সবাই যদি এরকম অসুখ বসুখ বাঁধিয়ে বসে থাকে, তাহলে নাটক চলবে কিভাবে? নাটক ফাটক বন্ধ করে চলো বাসায় চলে যাই। পক্সি দিয়ে কোনো মতো চালিয়ে নে। পক্সি দিয়ে এসব হয়? প্রত্যেকের তার নিজের রোল আছে, পক্সিটা দিবে কে? মুভমেন্ট সিনক্রোনাইজ করতে হবে না? বদলু ভাই, আপনার সঙ্গে একটু আড়ালে কথা বলা দরকার, আসুন বাইরে যাই। আমার সঙ্গে আবার আড়ালে কথা কি? ফিসফিসানি, গুজগুজানি, এর মধ্যে আমি নেই। চলো, কোথায় যাবে? দুইজন রাস্তায় চলে এলো। বদলু সিগারেট ধরালেন। তার প্রেশার আছে, অল্পতেই প্রেশার বেড়ে যায়। সামান্যতম টেনশন সহ্য করতে পারেন না। এখন তার টেনশন খুব বেড়েছে। আসি কি বলবে কে জানে। একটা সমস্যা হয়েছে বদলু ভাই। কি সমস্যা? লীনা অভিনয় করতে পারবে বলে মনে হয় না। কি বলছো তুমি এসব? ওর শরীরটা খারাপ। শরীর খারাপ? শরীর ঠিক হবে? চিরজীবন কারোর শরীর খারাপ থাকে? আজ রাতটা রেস্ট নিক, দরকার হলে আগামীকালও রেস্ট নিবে। আজ রিহার্সেলের পর আমি তোমার সঙ্গে গিয়ে দেখে আসব। ওর বাচ্চা হবে বদলু ভাই, আপনি তো ওর অবস্থাটা জানেন। এর আগে 2টো বাচ্চা মারা গেছে। জন্মের কিছুদিনের মধ্যেই বাচ্চাগুলো মারা যায়। ডাক্তাররা বলেছে পুরো রেস্টে থাকতে। তুমি তো ভয়াবহ খবর দিলে আসিফ। আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। শো পিছিয়ে দিতে হবে। এ তো মাথায় বাড়ি। শো পেছানোর দরকার নেই, অন্য কাউকে এই রোলটা দিন। এটা তো খুব কমপ্লিকেটেড বল না, যে কেউ পারবে। এটা কি সাপ লুডো খেলা যে যে কেউ পারবে? ফালতু কথা আমার সঙ্গে বলবে না তো। যে কেউ পারবে, যে কেউ পারলে তো কাজই হতো। ওই দিন যে মেয়েটি এসেছিল পুষ্প, ও পারবে। ওকে। মাথাটা তোমার কি খারাপ হয়ে গেল নাকি? অভিনয় ও জানে না যে মেয়ে গলা দিয়ে স্বর বের হয় না? আমি ওকে শিখিয়ে পড়ে ঠিকঠাক করে দিতে পারবো। আমার কাছ থেকে একটা জিনিস শিখে রাখো, ছবি আঁকা, গান গাওয়া আর অভিনয়, এই 3 জিনিস শেখানো যায় না, ভেতরে থাকতে হয়। ওই মেয়ের মধ্যে অভিনয় আছে, খুব সহজে মেয়েটা ইনভলভড হতে পারে। অভিনয় দেখতে দেখতে মেয়েটা কাঁদছিল। অভিনয় দেখে যে কেঁদে ফেলে, সে আবার অভিনয় করবে কি? কে অভিনয় পারবে, কে পারবে না, এটা আমি বুঝি বদরু ভাই। লীনাকে আমি অভিনয় নিয়ে এসেছিলাম, লীনা কিন্তু আগে কোনো দিন করেনি। মেয়েটা রাজি হবে কিনা কে জানে। যেতে বলেছ? হ্যাঁ বলেছি। এখনই চলে যায়, মিনাকে সাথে নিয়ে যায়। ওই প্রথম দিনই মেয়েটিকে এনেছিল। তুমি বরং 3rd সিন শুরু করে দাও। বদলু আরেকটা সিগারেট ধরালেন। তার টেনশন যেমন দ্রুত আসে তেমনি দ্রুতই চলে যায়। এখন টেনশন একেবারেই নেই। আসিফ, শোক কি সময় মতো যাবে?
অবশ্যই যাবে। টেনশন ফিল করছি। টেনশনের কিছু নেই। জাতীয় উৎসব, বড় বড় দল আসবে। কলকাতা থেকেও নাকি 2টি টিম আসছে। আসুক না। তোমাকে সত্যি কথা বলি আসিফ, নাটকটা আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। কোনো কনফ্লিক্ট নেই, রিলিফ নেই, ক্লাইম্যাক্স নেই। জিনিস কিন্তু ভালো। ভালোর তুমি কি দেখলে? প্রথম থেকে শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্ন ব্যাপার আছে। কঠিন কিছু কথা খুব নরম করে বলা। নরম করে বললে এই দেশে কিছু হয় না। শক্ত করে বলতে হয়। পাছায় লাথি দিতে হয়। সবাই তো পাছায় লাথি দেওয়া নাটক নিয়ে যাবে। আমরা না হয় একটা নরম নাটক নিয়ে যাই। নরম হলেও এটা খুব নামকরা নাটক বদরু ভাই। কবি এমিলি জাহানের কাব্য নাটক, বাংলায় ভাবানুত করা। সত্যি করে বলুন তো, আপনার ভালো লাগে না? আর আমার ভালো লাগা? তোমাকে আর একটা সত্যি কথা বলি আসিফ, আজ পর্যন্ত কাউকে বলিনি, তোমাকে বলছি। নাটক ভালো না মন্দ এটা আমি বুঝি না। আমি শুধু বুঝি অভিনয় ঠিক মতো হচ্ছে কিনা। আপনি সবই বোঝেন, শুধু বোঝেন বললে কম বলা হবে। খুবই ভালোই বোঝেন। দেখুন বদরু ভাই, আমি মানুষটা খুব অহংকারী। আমি অভিনয় ভালো করি, নিজে সেটা জানি। অভিনয়ের ব্যাপারে আমি কারোর কোনো উপদেশ শুনি না, কিন্তু আপনার কথা আমি শুনি। বদরু ভাই, দেরি হয়ে যাচ্ছে, আপনি চলে যান। রিহার্সেল শুরু হতে খানিকটা দেরি হলো। প্রণব বাবুর বড় মেয়ে বৃত্তি পেয়েছে। সেই উপলক্ষে তিনি প্রচুর খাবার দাবার এনেছেন। হই হই করে খাওয়া দাওয়া হচ্ছে। গ্রুপের মেয়েরা কেউ নেই। সবাই বদরু সাহেবের সঙ্গে পুষ্প মেয়েটির কাছে গেছে। এই সুযোগ যে জলিল সাহেব আদিরসের দুটো গল্প বলে ফেললেন। দুটোর মধ্যে একটা হিট করলো। কারোর হাসি আর থামতেই চাচ্ছে না। এই দলটিকে দেখলে কে বলবে এদের জীবনে কোনো দুঃখ কষ্ট আছে? এদের দেখে মনে হচ্ছে গভীর আনন্দে এদের হৃদয় পরিপূর্ণ। রিহার্সেলের ঘরে এরা যখন ঢোকে, জীবনের সমস্ত হতাশা ও বঞ্চনা পেছনে ফেলে ঢোকে। নাটক তাদের দ্বিতীয় জীবন। এই জীবনটাকে তারা আঁকড়ে ধরে। দ্বিতীয় জীবনই এক এক সময় প্রধান হয়ে দাঁড়ায়। তৃতীয় দৃশ্য শুরু হলো। এটিও রাতের দৃশ্য। লেখক শোবার ঘরে বিছানায় বসে আছেন। পাশেই তার স্ত্রী কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে। লেখক লিখে যাচ্ছেন। হঠাৎ একটা শব্দ হলো। লেখক চমকে তাকালেন। ঘরের মধ্যে কে যেন দাঁড়িয়ে। যে দাঁড়িয়ে তার চেহারা ভালো না। সে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের দৃষ্টি নিষ্প্রভ। তার নাম সলিম উদ্দিন। সলিম উদ্দিনের ভূমিকায় অভিনয় করেছেন প্রণব বাবু। লেখক অবাক হয়ে সলিম উদ্দিনকে দেখছেন, চিনতে পারছেন না। এই গভীর রাতে শোবার ঘরে লোকটাকে কোথা থেকে এলো বুঝতে পারছেন না। তিনি খানিকটা ভীত। লেখক, কে কে কে? সলিম উদ্দিন, আস্তে, চেঁচাবেন না, আপনার স্ত্রী জেগে উঠতে পারে। লেখক, কে কে? আপনি কে? সলিম উদ্দিন, চিনতে পারছেন না? কি অদ্ভুত কথা! নিজের সৃষ্টি করা চরিত্র নিজেই চিনতে পারছেন না? ভালো করে তাকিয়ে দেখুন। জীবন যুদ্ধে পরাজিত, ক্লান্ত শ্রান্ত একজন মানুষ। আজ সারাদিন যার খাওয়া হয়নি, যার প্রেমিকা অন্য এক পুরুষের হাত ধরে। লেখক, ও আচ্ছা, আপনি সলিম উদ্দিন? সলিম উদ্দিন, হ্যাঁ সলিম উদ্দিন। আপনি আমার জন্য একটা ভালো নাম পর্যন্ত খুঁজে পাননি, নাম দিয়েছেন সলিম উদ্দিন। সুন্দর, সুবন, আনন্দদায়ক কিছুই আপনি আমার জন্য রাখেননি। একটি ভালো নাম কি আমার হতে পারতো না? লেখক, না, পারতো না। আপনার জন্ম হয়েছে কৃষক পরিবারে। আপনার বাবা একজন বর্গাদার। সে তার পুত্রদের এই রকম নামই রাখবে। একজন কৃষক তার পুত্রের নাম নিশ্চয় আবরার চৌধুরী রাখবে না? সলিম উদ্দিন, আপনি ইচ্ছে করলে সবই সম্ভব। কলম আপনার হাতে। আপনি ইচ্ছে করলে কোর্টে এফিডেভিট করে আমি আমার নাম পাল্টে আবরার চৌধুরী করতে পারি। আপনি ইচ্ছে করলে বিদেশি কোনো কোম্পানিতে আমার চমৎকার একটা চাকরি হতে পারে। সলিম উদ্দিন নামটা যদি আপনার এতই প্রিয় হয়, বেশ তো, আপনার ড্রাইভারের ওই নাম দিয়ে দিন। লেখক, তা সম্ভব নয়। সলিম উদ্দিন, কেন সম্ভব নয়? একের পর এক আপনার কারণে আমি জীবনযুদ্ধে পরাজিত হচ্ছি। কেন আপনি এরকম করছেন? লেখক, এরকম করছি কারণ তোমার মাধ্যমে আমি সমাজকে তুলে আনছি। তুমি আলাদা কেউ নও। তুমি এই সমাজের একজন প্রতিনিধি। তোমাকে দেখে পাঠক চমকে উঠবে, ঘা খাবে। সলিম উদ্দিন, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? নিজের লেখা পড়ে দেখুন, বয়সে আমি আপনার চেয়ে বড়।
এ জীবনে তো আপনি আমাকে কিছুই দেননি, সামান্য সম্মানটুকু অন্তত দিন। লেখক: আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন। এখন থেকে আপনি করে বলবো। সলিমুদ্দিন: ধন্যবাদ। আপনাকে যতটা হৃদয়হীন মনে করেছিলাম তত হৃদয়হীন আপনি নন। এটাই যখন করলেন তখন আরেকটু করুন। আমার প্রেমিকাকে আপনি ফিরিয়ে দিন। অর্থবিত্ত কিছুই চাই না। আমি পথে পথে না খেয়ে ঘুরতে রাজি আছি। আপনি শুধু আমার প্রেমিকাকে ফেরত দিন। লেখক: তা হয় না। সলিমুদ্দিন: অবশ্যই হয়। আপনি নিজে তো আপনার স্ত্রীকে পাশে নিয়ে আরাম করে বসে আছেন। আমি কেন বসবো না? সমাজ দোষ করতে পারে, রাষ্ট্র দোষ করতে পারে। আমি তো কোনো দোষ করিনি। আমি কেন শাস্তি পাবো? লেখক: এই পচা সমাজ যে নির্দোষ যারা তারাই শাস্তি পায়। সলিমুদ্দিন: সমাজ করুক, আপনি কেন করবেন? আপনি মানবপ্রেমিক একজন লেখক। আপনি আমার প্রতি করুণা করুন। আপনি শেষের 20টা পাতা ছিঁড়ে ফেলুন, আবার নতুন করে লিখুন। এর মধ্যে আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। লেখক: আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এ ঘর থেকে যান। সলিমুদ্দিন: না, আমি যাব না। লেখক: যাবেন না মানে? সলিমুদ্দিন: মানে হচ্ছে যাব না। প্রয়োজন হলে আপনাকে খুন করব। লেখক: খুন করবেন? সলিমুদ্দিন: হ্যাঁ, অস্ত্র নিয়ে এসেছি। এই দেখুন, 11 ইঞ্চি ছোড়া। এটা সোজা আপনার পেটে বসিয়ে দেব। আমি কেন আত্মহত্যা করব? আমার কি দায় পড়েছে? লেখক ভয় পেয়ে: জোরে জোরে, একটু ওঠো তো। এই জোরি। নাটক এক পর্যায়ে থেমে গেল। বদরু সাহেব ফিরে এসেছেন। পুষ্প তার সঙ্গে আছে। পুষ্প চোখ মুখ আনন্দে ঝলমল করছে। বদরু সাহেব অতিরিক্ত গম্ভীর। তিনি বিরক্ত গলায় বললেন, এই মজনু, চা দে। আসিফ স্টেজ থেকে নেমে এলো। বদরু তাকে নিয়ে বাইরের বারান্দায় চলে গেলেন। তিক্ত গলায় বললেন, অপমানের চূড়ান্ত হয়েছে। শালার নাটক ফাটক ছেড়ে দিব। আসিফ বলল, মেয়েকে তো নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি। ভেতরের ঘটনা জানলে এটা বলতে না। আমি নাটকের কথাটা বলতে বাড়িতে আগুন ধরে গেল। সবাই এমন ভাব করতে লাগলো যেন আমি একজন মেয়ের দালাল। বুড়ো মতো এক লোক, সম্ভবত মেয়ের চাচা টাচা কিছু হবে, শুরু গলায় বলছে, এটা ভদ্রলোকের বাড়ি, এটা ভদ্রলোকের বাড়ি। রাগে আমার গা জ্বলে গেল। বেটা বলে কি? আমি কি অভদ্রলোক নাকি? রাজি করালেন কিভাবে? আমাকে কিছু করতে হয়নি, মেয়ে নিজেই উল্টে গেল। সে নাটক করবে, কান্নাকাটি করে বিশ্রী এক কাণ্ড। এমন অবস্থা যে চলে আসতেও পারি না, বসেও থাকতে পারি না। ব্যাঙের সাপ গেলার মতো অবস্থা। এরকম সুপার ইমোশনাল মেয়ে নিয়ে কাজ করা যাবে না, শুধু শুধু পরিশ্রম। আসিফ বলল, আমি মেয়েটার সঙ্গে খানিকক্ষণ কথা বলি, তারপর 6 নম্বর দৃশ্যটা হোক। বাড়তি লোক চলে যেতে বলুন। মেয়েটা পারবে কিনা পারবে না আজই বোঝা যাবে। তোমার মনে হয় পারবে? হ্যাঁ পারবে, ভালোই পারবে। আসিফ পুষ্পকে বলল, এসো আমরা ওই কোণার দিকে গিয়ে বসে কিছুক্ষণ গল্পগুজব করি। গল্পগুজব করলে টেনশন কমবে, অভিনয় করা সহজ হবে। আমার মধ্যে কোনো টেনশন নেই। আছে, যথেষ্ট আছে। টেনশনের সময় মানুষ খুব উঁচু পর্দায় কথা বলে। তুমিও তাই বলছো। এসো আমার সঙ্গে। পুষ্প এগিয়ে গেল। আসিফ বলল, চা খাবে? পুষ্প বলল, না। একটু খাও। চা খাবার সময় মানুষ একটা কাজের মধ্যে থাকে। কাজের মধ্যে থাকলে আপনা আপনি মানুষ খানিকটা ফ্রি হয়ে যায়, তখন কথাবার্তা সহজ হয়। এত কিছু আপনি জানেন কিভাবে? রাত দিন তো এটা নিয়ে ভাবি, কাজে কিছু কিছু জানি। পুষ্প চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনার কি মনে হয় আমি পারবো? অবশ্যই পারবে। যারা অভিনয় করে না তারা মনে করে অভিনয় ব্যাপারটা বুঝি খুবই কঠিন। আসলে তা না, অভিনয় খুবই সহজ। আপনি আমাকে সাহস দেওয়ার জন্য এটা বলেছেন? মোটেই না। তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তুমি একজনের চরিত্রে অভিনয় করছো। অভিনয়ের অংশটা হচ্ছে প্রিয়জনের মৃত্যুর খবর পাওয়ার পর তোমার রিয়াকশন। এখন দেখো, এই অভিনয়ের কোনো সেট প্যাটার্ন নেই। পৃথিবীতে অসংখ্য ধরনের মানুষ, এক একজন মানুষ মৃত্যুর খবর এক একভাবে নেবে।
এর যে কোনো একটা করলেই হলো। তুমি গড়াগড়ি করে কাঁদলেও ঠিক আছে, আবার স্তব্ধ হয়ে গেলেও ঠিক আছে। এত সহজ? হ্যাঁ, এই অংশটা সোজা। তবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একবার একটা প্যাটার্ন নিয়ে নিলে গোটা নাটকে তা বজায় রাখতে হবে। বুঝতে পারছো? পারছি। এই নাটকে তুমি বালিকা বধূর চরিত্রে অভিনয় করছো। ওই চরিত্রের একটা প্যাটার্ন তোমাকে তৈরি করতে হবে। কোনটা তুমি নেবে? সবচেয়ে সহজটা নাও, যেটা তুমি জানো। কোনটা আমি জানি? তোমার নিজের চরিত্র তুমি জানো। ওই চরিত্রটাই তুমি স্টেজে নিয়ে আসবে। মঞ্চে তুমি দেখবে তোমার স্বামীকে। এই স্বামী কিন্তু মিথ্যা স্বামী না, মঞ্চে সে তোমার সত্যিকার স্বামী। এটা যখন তোমার মনে হবে তখনই তুমি পাশ করে গেলে। আমার ভয় ভয় লাগছে। কোনো ভয় নেই, তুমি সংলাপগুলো একটু দেখে নিয়ে মঞ্চে যাও, আমি তোমার ভয় কাটিয়ে দিচ্ছি। জি আচ্ছা। পুষ্প, আরেকটা কথা তোমাকে বলি, শোনো, এটাও খুব জরুরি। রিহার্সেলে রোজ বালিকা বধূর মতো সেজে আসবে, এতে সাহায্য হয়। ঘরোয়া ধরনের শাড়ি পরবে, চুলগুলো খোলা রাখবে, একটু পান খেয়ে ঠোঁট লাল করে ফেলবে। কাচের চুড়ি আছে না তোমার? হাতে বেশ কিছু কাচের চুড়ি পরে নিও। কথা বলার সময় হাত নাড়বে, চুড়ির ঝনঝন শব্দ হবে, এতে খুব সাহায্য হবে। জি আচ্ছা। এখন যাও, নাটকটা একটু পড়ো। ছোট্ট দৃশ্য, 2-3 বার পড়লেই মনে এসে যাবে। তোমার ভয়টা একটু কমেছে? না, ভয় এখনো আছে। এখনো আছে? থাকবে না? দৃশ্যটা আসলেই ছোট। এই দৃশ্য লেখকের স্ত্রী লেখকের সঙ্গে রসিকতা করতে থাকে। লেখক ক্রমে রেগে যেতে থাকে। একসময় রাগ অসম্ভব বেড়ে যায়। সে তার স্ত্রীর গালে একটা চড় বসিয়ে দেয়। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে লেখক হতভম্ব হয়ে যান। গভীর বিস্ময় ও গভীর বেদনা নিয়ে লেখকের স্ত্রী লেখকের দিকে তাকান। লেখক এসে জড়িয়ে ধরেন তার স্ত্রীকে। 2 হাতে স্ত্রী মুখ তুলে চুমু খান তার ঠোঁটে। পুষ্পর কেমন জানি লাগছে। সত্যি কি চুমু খাবে? সত্যি জড়িয়ে ধরবে? পুষ্পর গা কাঁপছে, খুব অস্থির অস্থির লাগছে। তার ইচ্ছে করছে সে চেঁচিয়ে বলে, আমি এই দৃশ্য করব না। আবার করতেও ইচ্ছে করছে। স্বামীর প্রতি তার খুব রাগ লাগছে, আবার খুব মমতাও লাগছে। এইরকম একজন লেখক স্বামী যদি তার হতো তাহলে বেশ হতো। তার ভাগ্যে কি আর এরকম কেউ আসবে? হয়তো এলেবেলে ধরনের কারোর সঙ্গে বিয়ে হবে। রাত জেগে গল্প করার বদলে সে হয়তো ভোস ভোস করে ঘুমোবে। ঘুমের ঘোরে ভারী একটা পা তুলে দিবে তার গায়ে। আসিফ মঞ্চে এসে দাঁড়ালো, সহজ স্বরে বলল, এসো শুরু করা যাক। বলে সে বদলে গেল। পুষ্প মুগ্ধ বিস্ময়ে দেখলো এই লোকটা নিমিষের মধ্যে কি করে যেন বদলে গিয়ে লেখক হয়ে গেল। লেখক এবং তার স্বামী খুবই নিকটের কেউ। লেখক, অসাধারণ একটা আইডিয়া মাথায় এসেছে জরি। অসাধারণ উপন্যাসের ঠিক মাঝামাঝি জায়গায় এটা শুরু হবে। একটা শহর, মনে করা যাক এই ঢাকা শহর। এর উপর ঝড় আসছে, প্লাবন আসছে, মহামারী আসছে, শুধু মৃত্যু আর মৃত্যু। কেমন হবে বলো তো? জরি, খুব ভালো হবে। লেখক, একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, প্রথমে ঝড়, তারপর বন্যা, তারপর জরি, একটা ভূমিকম্প দিয়ে দাও। লেখক, রাইট, ভূমিকম্প। ভূমিকম্পের কথাটা ভুলেই গিয়েছিলাম। জরি, বিরাট একটা ভূমিকম্প হোক, সেই ভূমিকম্পে পুরো ঢাকা শহর তলিয়ে যাক। লেখক, ঠাট্টা করছো? জরি, না, ঠাট্টা করছি না। একদিন দেখা যাবে যেখানে ঢাকা শহর ছিল সেখানে বিরাট একটা হ্রদ। লেখক, কি বলছো তুমি? জরি, আমরা সেই হ্রদের পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানাবো। আমাদের একটা নৌকা থাকবে, নৌকায় করে আমরা হ্রদে ঘুরবো। লেখক প্রচন্ড রাগে স্ত্রীর গালে চড় বসিয়ে দিলেন। পর মুহূর্তেই স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন, লেখক প্লিজ, জরি প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। অভিনয় শেষ হয়েছে। আসিফ এখনো পুষ্পকে জড়িয়ে ধরে রেখেছে। হাতের বাঁধন এতটুকু আলগা না করে সে বলল, মজনু,
গ্লাসে করে পানি আনতো, মেয়েটা ফেইন্ট হয়ে গেছে। আসিফ খুব সাবধানে পুষ্পকে টেবিলে শুয়ে দিয়ে সহজ গলায় বলল, বজলু ভাই, খুব বড় মাপের একজন অভিনেত্রী পেয়ে গেলেন, আপনার উচিত আমাকে মিষ্টি খাওয়ানো। বজলু ভাই মানিব্যাগ বের করে সত্যি সত্যি 100 টাকার একটা নোট বের করলেন মিষ্টির জন্যে। পুষ্প টেবিলে উঠে বসে ঘোর লাগা চোখে চারদিক তাকাচ্ছে। আসিফের দিকে চোখ পড়তে আসিফ বলল, তুমি যে কত ভালো করেছো তুমি নিজেও জানো না। পুষ্প কিছু বুঝতে পারছে না, সবকিছু তার কেমন জানি এলোমেলো হয়ে গেছে। এই জায়গাটা কি তাদের বাসা নাকি অন্য কোনো জায়গা? হাসমত আলী বিকেলে বাজার করে ফিরেছে। সস্তায় পেয়েছে দুটো বিশাল সাইজের ইলিশ। বৈশাখ মাসের শুরু, ইলিশ মাছের স্বাদ এসে গেছে। এ সময় এত সস্তা ইলিশ পাওয়ার কথা না, ভাগ্যক্রমে পাওয়া গেছে। বারান্দায় মাছ কাটা হচ্ছে, বটিটা বেশ ধারালো, কচকচ করে কেটে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। খুকিকে কোলে নিয়ে হাসমত আলী মুগ্ধ চোখে মাছ কোটা দেখছে। তার জীবনে এটা একটা আনন্দঘন মুহূর্ত। লীনা চায়ের কাপ হাতে বারান্দায় এসে দাঁড়ালো। হাসমত বলল, ভাবি মাছ দেখলেন? পেটটা কেমন গোল, এর স্বাদই অন্যরকম। রাতে আমাদের সঙ্গে খাবেন ভাবি, মনে থাকে যেন। লীনা বলল, আমি তো খেতে পারবো না, আপনার ভাইকে খাইয়ে দেবেন, আমি একটু মার বাসায় যাচ্ছি। তাহলে এমনি এমনি এক টুকরো মাছ খান, বেনু ভেজে দিবে? না ভাই থাক, 1 মিনিট লাগবে, ইলিশ মাছ ভাজা হতে 1 মিনিটের বেশি লাগে না। আমার ইচ্ছে করছে না, শরীরটা ভালো না, ফ্রিজে থাকুক, একসময় খাবো। ফ্রেশ জিনিস তো আর পাচ্ছেন না ভাবি। ফ্রেশ জিনিস তো সবসময় আপনার কাছ থেকে পাচ্ছি, তাই না? হাসমত সাহেব, জি ভাবি, আপনার সঙ্গে একটু কথা ছিল, আপনি কি একটু বসার ঘরে আসবেন? বেনুর সামনে বলতে কেমন জানি সংকোচ বোধ করছি। বেনু বিস্মিত হয়ে তাকালো। হাসমত আলী নিঃশব্দে উঠে এলো বসার ঘরে। অবাক হয়ে বলল, কি ব্যাপার ভাবি? এই মাসের বাড়ি ভাড়াটা কি আপনি দিয়ে দিবেন? একটু সমস্যা হচ্ছে, আমি দিন 10 মধ্যে। এটা কোনো ব্যাপারই না ভাবি, এটা নিয়ে আপনি চিন্তাই করবেন না। এই মাস কেন, তাহলে 6 মাসের ভাড়া দিয়ে রাখবো, আপনি আমাকে ভাবেন কি? লীনা খুব কৃতজ্ঞ বোধ করছে। হাসমত আলীকে এই কথাটা কি করে বলবে এটা ভাবতে তার মাথা ধরে গিয়েছিল। এখন মাথা ধরাটা নিমিষের মধ্যে চলে গেছে। হাসমত আলী বলল, কথাটা বেনুর সামনে না বলে ভালো করেছেন, টাকা পয়সার কোনো কথায় মেয়ে ছেলে থাকা উচিত না। লীনা হেসে বলল, আমি নিজেও তো মেয়ে ছেলে। কি যে বলেন ভাবি, কোথায় আপনি আর কোথায় বেনু, আকাশ আর পাতাল ফারাক। লীনা বলল, আপনার ভাই এলে বলবেন আমি মার কাছে গিয়েছি, রাতে ফিরবো, সে যেন খেয়ে নেয়। জি আচ্ছা বলবো। আপনি একটা ছাতা নিয়ে যান ভাবি, দিনের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। ছাতা লাগবে না? লাগবে না বলছেন কি, অবশ্যই লাগবে। লেডিস ছাতা ঘরে আছে, ব্র্যান্ড নিউ, জাপানি। হাসমত নিজেই লেডিস ছাতা বের করে আনলো। লীনার বাবা অদিদুর রহমান সাহেব চাকরি থেকে রিটায়ার করার পর বাড়ি তৈরিতে হাত দিয়েছিলেন। জিগাতলায় তার জমি কিনা ছিল। রিটায়ার করবার সঙ্গে সঙ্গে যুবকের উৎসাহে ঝাঁপিয়ে পড়লেন। তার সার্বক্ষণিক ধ্যান জ্ঞান হচ্ছে বাড়ি, চমৎকার দক্ষিণ দুয়ারি বাড়ি। ইস্টার্ন রীতি অনুযায়ী বিরাট বারান্দা থাকবে, আবার ওয়েস্টার্ন ধরনের প্রতিটি ঘরে থাকবে বিল্ট ইন কাভার্ড। লোকজন বাথরুম বানানোর কিপটেমি করে, তিনি করবেন না। বাথরুমে ঢুকে যেন খোলামেলা ভাব হয়। প্রতিটি বাথরুমে থাকবে ঝকঝকে বাথটাব, দরজা জানালা হবে সৃজন করা বার্মা টিকের। আজকাল কি সব কাঠ দিয়ে দরজা জানালা করে, গরমকালে ক্যাচ ক্যাচ শব্দ হয়। অদিতুর রহমান সাহেব প্রতিটি জিনিস নিজ পছন্দ করে কিনলেন। মিস্ত্রিরা সিমেন্ট বালি মিশিয়ে মশলা তৈরি করে, তিনি পাশে দাঁড়িয়ে থাকেন। ইট বিছিয়ে দেওয়াল তৈরি হয়, তিনি গভীর আগ্রহে দেখেন, মাঝে মাঝে নির্দেশ দেন, ওই ইটটা বদলে দাও বশির মিয়া, ইটটার বাঁকা। বশির মিয়া বদলাতে চায় না, তিনি বড়ই বিরক্ত হন। আহা, বদলাতে বললাম না, ইটের কি অভাব হয়েছে যে একটা ক্রিপলড ইট দিতে হবে? চেঞ্জ ইট।
রিটায়ার করার পরও হয়তো আদুদুর রহমান সাহেবের 20 বছরের মতো আয়ু ছিল। সেই আয়ু বাড়ি তৈরি করতে গিয়ে তিনি খরচ করে ফেললেন। ছাদ ঢালের পরদিন স্ট্রোকে মারা গেলেন। কারোর জন্যই কিছু থেমে থাকে না। যথাসময়ে বাড়ি শেষ হলো, দোতলা করা গেল না, একতলা বানাতে সঞ্চিত প্রতিটি পয়সা শেষ হয়ে গেল। লিনার মা সুলতানা বেগম একতলা বাড়ি 2টো ঘর নিয়ে থাকেন, বাকিটা ভাড়া দিয়েছেন তার ডাক্তার জামাইকে। এই ডাক্তার জামাই বাড়িটাকে মোটামুটি একটা হাসপাতাল বানিয়ে ফেলেছে। রোজ বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে রুগী দেখা হয়। ভদ্রলোকের ভালো প্রসার হয়েছে, রুগীতে সারাক্ষণ বাড়ি ভর্তি থাকে। সুলতানা গা শিরশির করে, কিন্তু জামাইকে কিছুই বলতে পারে না। আজ শুক্রবার, ডাক্তার জামান শুক্রবার রুগী দেখেন না, তবু 2-3 জন রোগী বাইরের বারান্দায় বসে আছে। ডাক্তার সাহেবের সঙ্গে দেখা না করে তারা কিছুতেই যাবে না। রিনাকে বাড়িতে ঢুকতে দেখে তাকেই ধরল। আপা, ডাক্তার সাহেব একটু বলে দেন, খুব বিপদে পড়েছি। লীনা মার শোবার ঘরে ঢুকতেই একসঙ্গে সবাই হইচই করে উঠল। লীনার বড় বোন দিনা বলল, ঝড় বৃষ্টির মধ্যে রিক্সা নিয়ে চলে এলে? তোকে আনতে গাড়ি গেছে। সবচেয়ে ছোট বোন নীনা বলল, একটা লেটেস্ট মডেল গাড়িতে চড়ে মিস করলি আপা। দুলাভাই নতুন গাড়ি কিনেছে, বড় আপাদের এখন 2টো গাড়ি। সুলতানা বললেন, জামাইকে আনলি না কেন? আমরা নাটক করি না বলে বুঝি আমাদের বাড়িতে আসা যাবে না? নাটকের একটা খোঁচা না দিয়ে সুলতানা মেজ জামাই সম্পর্কে কিছু বলতে পারেন না, আজও পারলেন না। লিনার মনটা খারাপ হয়ে গেল, সহজ স্বরে বলল, ওর কাজ আছে মা, রাত 10টার আগে ছাড়া পাবে না। সুলতানা তিক্ত গলায় বললেন, আমার 3 জামাইয়ের মধ্যে মেজটাই সবচেয়ে কাজের হয়েছে, রাত 10টা-11টার আগে কোনোদিনই ছাড়া পায় না। লীনা বলল, জামাই প্রসঙ্গ থাক মা, সবাই তো আর একরকম হয় না, কেউ কাজের হয়, কেউ হয় অকাজের। কি আর করা? কি জন্য ডেকেছে বলো? কারোর জন্মদিন টিন নাকি? আমি তো কিছু মনে করতে পারলাম না, ফুল নিয়ে এসেছি, যার জন্মদিন সে নিয়ে নিক। লীনা ছুটে এসে ফুল নিয়ে নিল। নীনার কাছ থেকে ফুল নেবার জন্য বড় জামাই ঝাঁপিয়ে পড়ল। নীনা তার স্বামীর দিকে তাকিয়ে বলল, প্লিজ আমার ফুলগুলি সেভ করো। বলে সে ফুলের তোড়া ক্রিকেট বলের মতো ছুঁড়ে মারল স্বামীর দিকে। সুলতানা কপট বিরক্তিতে মুখ কুঁচকে বললেন, এরা সব সময় কি যে যন্ত্রণা করে। এই, তোরা চা খাবি নাকি কফি খাবি? যেটাই খাবি একটা, 2-3 পদের জিনিস বানাতে পারবো না। দিনা ও দিনার স্বামী জামাল সাহেব বললেন, কফি। নীনা বলল, চা। নীনার স্বামী লুৎফুল হক চেঁচিয়ে বলল, শরবত। চারিদিকে তুমুল হাসি শুরু হলো। লীনা মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এইসব চমৎকার হাসি খুশির মুহূর্তগুলিতে আসিফ কখনোই অংশ নিতে পারে না। মাঝে মাঝে সে যে উপস্থিত থাকে না তা নয়, থাকে, কিন্তু বড়ই বিব্রত বোধ করে। দেখে মনে হয় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সবাইকে একত্র করার উদ্দেশ্যে ঠিক বোঝা যাচ্ছে না। জামাল সাহেব বললেন, রাতে খাওয়া দাওয়ার পর অফিসিয়ালি সেটা বলা হবে, টপ সিক্রেট। এখন আমি আমার নতুন গাড়িতে সবাইকে নিয়ে একটা চক্কর দেব। এখান থেকে সাভার যাব, সাভার থেকে ফিরে আসব। টাটকা হাওয়ায় খিদেটা জাগবে। আমাকে 20 মিনিটের জন্য ক্ষমা করতে হবে, আমার কয়েকটা রুগী বসে আছে, বিদায় করে আসি। লুৎফুল বলল, ছুটির দিনেও রুগী দেখেন? এত টাকা দিয়ে করবেন কি দুলা ভাই? লোকজন ব্লাড প্রেশারে মারা যায়, আপনি দেখে টাকার প্রেশারে মারা যাবেন। জামাল সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। সুখী মানুষের হাসি, সুখী মানুষ অতি তুচ্ছ রসিকতায় হেসে ভেঙে পড়তে পারে। নিমন্ত্রণের রহস্য জানা গেলে রাতের খাবারের পর জামান সাহেব ছোটখাটো একটা বক্তৃতা দিলেন। তিনি সবাইকে নিয়ে কাশ্মীর যেতে চান। শুধু কাশ্মীর না, আগ্রা, জয়পুর এবং কাশ্মীর। থাকা করার যাবতীয় খরচ তার। 2 শালিকে এবং শাশুড়ির টিকিটও উনি কাটবেন। অন্য কেউ যেতে চাইলে তাদের টিকিট তাদের কাটতে হবে। এই ভ্রমণে বাচ্চারা কেউ যাবে না। লুৎফুল বলল, আমার টিকিট কাটবেন না, এর মানেটা কি দুলা ভাই? আমার কর্তব্য হচ্ছে শালিকা পর্যন্ত, এর বাইরে না। নীনা বলল, আপনি কি সত্যি মিন করছেন দুলা ভাই? তোমার সন্দেহ আছে নাকি?
হ্যাঁ আছে। আপনার মধ্যে যে একজন হাতেম তাই লুকিয়ে আছে সেটা জানা ছিল না, এখন জানলেন? তা জানলাম। যাচ্ছি কবে আমরা? সামনের মাসের 11 তারিখে। ফিরবো 22 তারিখ। দিনা, তুমি ওদের টিকিট ওদের দিয়ে দাও। নীনা বিস্মিত হয়ে বলল, টিকিটও কেটে ফেলেছেন? অফকোর্স, আমি কাঁচা কাজ করি না। ঢাকা দিল্লি ঢাকা রিটার্ন টিকিট। লীনা কিছুই বলল না, চুপচাপ বসে রইল। জামাল সাহেব বললেন, আমার মেজ শালীকে দেখে মনে হচ্ছে তার ফাঁসির হুকুম হয়েছে। লীনা, তুমি এমন মুখ কালো করে বসে আছো কেন? আমার শরীরটা ভালো না দুলা ভাই। তুমি যাচ্ছ তো? না দুলা ভাই। না কেন? তোমার বরকে ছেড়ে এই 10টা দিন তুমি থাকতে পারবে না? তা না। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা কিছু নেই। জামাল সাহেব নিজেই লীনাকে গাড়ি করে পৌঁছে দিলেন। কোমল গলায় বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেতে চাচ্ছ না। লীনা বলল, আপনি ঠিকই বুঝেছেন। কর্তাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। লীনা চুপ করে রইল। জামাল সাহেব বললেন, লীনা, তোমাকে আমি খোলাখুলি কিছু কথা বলি। কিছু কিছু কথা সরাসরি হয় ভালো। দেখো লীনা, তোমাদের আর্থিক অবস্থার কথা আমি ভালোভাবেই জানি। সেটা জেনে তোমার কর্তার জন্য একটা টিকিট আমার কেনা উচিত। কিন্তু আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মুশকিল কি জানো? তোমাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। তোমরা আহত বোধ করবে। ভালো করতে গিয়ে মন্দ করা হবে। আমি সত্যি চাই তুমি যাও আমাদের সঙ্গে। তোমার শরীর খারাপ, বেশ খারাপ। বাইরে একটু ঘুরে টুরে এলে ভালো লাগবে। লীনা কিছুই বলল না। জামাল সাহেব বললেন, আসিফকে নিয়ে গেলে আর একটা বাস্তব সমস্যা আছে। সেটাও তোমাকে খোলাখুলি বলি। তোমার মা, আমার শাশুড়ি, আসিফকে তেমন পছন্দ করেন না। 11 দিন একসঙ্গে থাকতে হবে। এর মধ্যে তিনি অনেকবার আসিফকে নিয়ে অনেক অপ্রিয় প্রসঙ্গ তুলবেন। তোমার খুব খারাপ লাগবে। লীনা বলল, আপনি বা হঠাৎ দল বেঁধে বাইরে যাবার ব্যাপারে এত উৎসাহ হলেন কেন? খুব ক্লান্ত লাগছে। টাকা বানানোর একটা মেশিন হয়ে পড়েছি। সারাদিন হাসপাতালে থাকি। বাসায় ফিরে বিশ্রামের বদলে রাত 10টা 11টা পর্যন্ত রুগী দেখি। জীবনটা মানুষের রোগ শোকের মধ্যে আটকে পড়ে আছে। মুক্তি চাচ্ছি, কিছু সময়ের জন্য হলেও মুক্তি। মাঝে মাঝে তোমাদেরকে আমার বেশ হিংসেই হয়। মনে হয় বেশ সুখেই তো তোমরা আছো। আপনি কি অসুখে আছেন? হ্যাঁ, অসুখী আছি। উত্তরায় বাড়ি করছি, কত রকম প্ল্যানিং, কত পরিকল্পনা। ফলের গাছ কি কি থাকবে, ফুলের গাছ কি কি থাকবে। অথচ আমি নিজে ডাক্তার। আমি খুব ভালো করে জানি আমরা যে বেঁচে আছি এটাই পরম আশ্চর্যের ব্যাপার। দীর্ঘ পরিকল্পনা অর্থহীন।